নমস্কার, আপনি দেখছেন জনতার দরবার, যেখানে আপনি মুখ্য, আপনি শেষ কথা। কিন্তু আজ কি নিয়ে আলোচনা, কি নিয়ে আমাদের তর্ক জমে উঠবে এবং আপনি আপনার মতামত জানাবেন। আসুন দেখি শুরুতেই আজকের বিষয়। আমরা প্রথমেই তিন গান্ধীর সঙ্গে পিকের বৈঠক, পিকের এই গান্ধীগিরি কেন, কোন অঙ্কের পিছনে, সবিস্তারে আলোচনা হবে। আর তারপর চাপে অধীর, তাই পুরনো ভাবমূর্তিকে ফেরানোর চেষ্টা, কি ভাবমূর্তি, কিভাবে তা রিগেন করার চেষ্টা দেখবেন একটু পরেই। নন্দীগ্রাম মামলায় শুভেন্দুকে নোটিশ, নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। ঠিক এর সঙ্গে সঙ্গেই নন্দীগ্রাম মামলা ভিন রাজ্যে সরানোর আর্জি জানালেন শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়াও নিরাপত্তারক্ষী খুনের তদন্তে শান্তিকুঞ্জে সিআইডি। আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে কারা থাকছেন জানবেন, কিন্তু তার আগে তিন গান্ধীর সঙ্গে পিকের বৈঠকের পিছনে কি কি অঙ্ক কাজ করছে আসুন দেখি। মঙ্গলবার নয়াদিল্লির তুগলক লেনে একটি বৈঠক। এ নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি। রাজধানীর বাতাসে ভাসছে হাজারো জল্পনা। সূত্রের খবর, মঙ্গলবার রাহুল গান্ধীর বাড়িতে হওয়া বৈঠকে প্রশান্ত কিশোরের সঙ্গে শুধু রাহুল প্রিয়াঙ্কা নয়, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। 10 জনপথ রোডের ঘনিষ্ঠরা বলছেন, এই প্রথম সপরিবারে কোনো ভোট কুশলীর সঙ্গে বৈঠক করলেন গান্ধীরা। এমন ভোটকুশলী যিনি সরাসরি কংগ্রেসের সদস্য নন। 24-এর মহরণের আগে এহেন বৈঠকে বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের একাংশের মতে এই বৈঠকের নেপথ্যে থাকতে পারে একাধিক অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শরদ পাওয়ার, এম.কে. স্ট্যালিন থেকে জগনমোহন, বিরোধী শিবিরের প্রায় সমস্ত ওজনদার নেতার সঙ্গে সুসম্পর্ক পিকের। সেই সুসম্পর্ককে সামনে রেখেই জোটের বুননে প্রশান্ত কিশোর। তবে কি জোটের বার্তা নিয়ে গান্ধীদের কাছে পিকে? নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর আগেই বুঝিয়েছেন, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট হলে তার সফল হওয়ার সম্ভাবনা কম। আবার জোটে এসে কংগ্রেস দাদাগিরি করুক, সেটাও কাম্য নয়। এই পরিস্থিতিতে কংগ্রেসের তিন গান্ধীর সঙ্গে পিকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে গান্ধীদের প্রতি পিকের বার্তা, বিরোধী জোট তৈরিতে তাঁর যে ভূমিকাই থাকুক না কেন, তাঁকে যেন ফ্রি হ্যান্ড দেওয়া হয়, যেমনটা তিনি পশ্চিমবঙ্গে পেয়েছেন। জাতীয় স্তরে বিজেপির মোকাবিলায় রাজ্যভিত্তিক ফর্মুলার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে রাজ্যে যে দল মজবুত, সেখানে তাকেই গুরুত্ব দেওয়া। সেক্ষেত্রে কংগ্রেসের মতো জাতীয় দলের ভূমিকা কি হবে? তারা কি রাজি হবে এই ফর্মুলায়? পর্যবেক্ষকদের মতে বৈঠকে এ নিয়েও কথা হয়ে থাকতে পারে। ওয়াকিবহাল মহলের মতে আলোচনার টেবিলে উঠে আসে কংগ্রেসের বর্তমান পরিস্থিতির কথাও। সূত্রের খবর, পিকের কাছে জানতে চাওয়া হয় কংগ্রেসের অসুখটা ঠিক কোথায়। পিকে বলেন, দলের তৃণমূল স্তরের কর্মীদের অবস্থা ভালো নয়। দলের পরিস্থিতি শোধরাতে হলে বিক্ষুব্ধদের কথা শোনা দরকার। সোনিয়া গান্ধীকে স্পষ্ট করে বুঝিয়ে দেন প্রশান্ত কিশোর। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পর থেকেই রাহুল পিকে দূরত্বের গুঞ্জন। বছর ঘুরলেই ফের সেই উত্তরপ্রদেশে ভোট, তারপর 24-এ লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে তিন গান্ধীর সঙ্গে পিকের বৈঠকে জাতীয় রাজনীতিতে রীতিমতো শোরগোল। নিউজ 18 বাংলা। তর্কে তুফান তুলতে আজ আমার সঙ্গে রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেতা, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা। আমার সঙ্গে কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এছাড়াও রাজনৈতিক বিশ্লেষক কাজী মাসুম আখতার। আমি সন্ময়দাকে দিয়ে শুরু করব। সন্ময়দা, গতকালের এই বৈঠক, যেখানে সোনিয়া গান্ধী নিজে উপস্থিত থাকলেন ভার্চুয়ালি হলেও, জানিয়ে রাজনৈতিক মহলে এত আলোচনা, এত চর্চা, বিজেপি অদ্ভুতভাবে একটা মৌন, বিজেপির কোনো রিয়াকশন আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না, যেটা নিয়ে চর্চা হতে পারে। সত্যি এই গান্ধীগিরি দেখে বিজেপি কি ভয় পাচ্ছে? আপনারা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করছেন যে তার গান্ধীগিরি দেখে আমরা ভয় পাচ্ছি। প্রথম কথা হচ্ছে বিজেপির এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। প্রশান্ত কিশোর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের ইকুয়েশনটা ঠিক করতে গেছেন কিনা, আগামী দিনে কংগ্রেস তৃণমূল একসঙ্গে নির্বাচনে লড়বে কিনা, বা অথবা উত্তরপ্রদেশ নির্বাচন বা পাঞ্জাব নির্বাচনে প্রশান্ত কিশোর মাথা ঘামাবে কিনা, এইসব বিবিধ বিষয় থাকতে পারে। ভেতরের মিটিং এ কি হয়েছে আমরা জানবো কি করে? ফলে স্বাভাবিকভাবে আমাদের সেখানে কোনো রিয়াকশন নেই। কেন রিয়াকশন থাকবে কেন? পিকে তার কাজ করছে, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। সে স্বাভাবিকভাবে সেখানে গেছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করতে গেছে। হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দূত হিসেবে গেছেন, হতে পারে বিরোধী ঐক্যের জন্য গেছেন। ইটস টু আর্লি টু কমেন্ট। ফলে স্বাভাবিকভাবে আমরা এ নিয়ে খুব মন্তব্য করতে অনাগ্রহী, তার কারণ এটা নিয়ে কোনো এমন কিছু ঘটেনি
পিকে গেছেন রাহুল গান্ধীর বাড়িতে, সেটা নিউজ মিডিয়াতে খবর হতেই পারে, আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু মূলত বিজেপির তাতে রিয়্যাক্ট করতে হবে বা বিজেপির তাতে উদ্গ্রীব হতে হবে এমন কোনো ঘটনা কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে হয়নি বলেই স্বাভাবিকভাবে এ নিয়ে আমরা কোনো রিয়্যাক্ট করছি না। বিজেপি অনাগ্রহী কারণে এটা মাথা ঘামানোর মতো বিষয় নয়। দেবাংশু, না দেখুন, এই ব্যাপারে কি বলবো, বিজেপির তো সেক্ষেত্রে মাথা ঘামানোর কোনো কিছু নিয়েই কথা না, পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম কিছু নিয়ে নয়। কিন্তু আমাদের কথাটা হচ্ছে প্রশান্ত কিশোর গেছেন, তিনি একজন মানে একটা সিঙ্গেল এন্টিটি, তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। তিনি যেমন একসময় কংগ্রেসের হয়ে আপনার পাঞ্জাবে অমরিন্দর সিং এর হয়ে লড়েছিলেন, একবার বিজেপির হয়ে 2014 সালে করেছিলেন, আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে করছেন, এর আগে অন্ধ্রপ্রদেশে করেছেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে 2024 নিয়ে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা কি রয়েছে বা তিনি কি করতে পারেন সেটা তো আমরা আগামী দিনে দেখতে পাবো। তবে হ্যাঁ, কংগ্রেসের নেতা নেত্রীদের সাথেও তিনি বৈঠক করেছেন, হতে পারে বৃহত্তর একটা বিরোধী ঐক্যের জন্য তিনি কথাবার্তা চালাচ্ছেন বা তিনি তার মতো করে। দেবাংশু, এই যে মূল বিকল্প মোদী বিরোধী বিকল্প কেন্দ্রে, সেখানে কংগ্রেস ছাড়া অসম্ভব, এটাও তো খুব স্পষ্ট হলো এই বৈঠক থেকে। না না না, দেখুন সবাইকেই তো লাগবে। তৃণমূল কংগ্রেস তো কখনো কাউকে এক্সক্লুড করার পক্ষে নয়, তৃণমূল কংগ্রেস সবাইকে সবসময় ইনক্লুড করতে চায়, সেটা জাতি বর্ণ ধর্ম বলুন, ভাষা বলুন কিংবা রাজনৈতিক দল বলুন। আমরা মনে করি বিশেষ করে শুধু মোদী বিরোধী আমি বলবো না, এই বিজেপি দলটা 2014 সালে অ্যাজ হোল বিজেপি দল, শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ নয়, তারা আসার পর দেশের যে অবস্থা হয়েছে তার থেকে নিস্তার প্রয়োজন। আপনার টিভির সামনে বসে যেই মা আমার এখন 1000 টাকার গ্যাসে রান্না করতে যাবেন, তাদের প্রত্যেকের প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে সরানোর জন্য সবাই যদি এক জায়গাতে আসতে পারে, তাতে সবাইকে সবাই। আমরা তো এই পিকেট থেকে দেবাংশু শুনেছিলাম যে কংগ্রেস আসুক এই মূল বিকল্পে, মানে বিজেপি বিরোধী শক্তি হিসেবে যে বিকল্প, তাতে কংগ্রেস থাকুক, কিন্তু মানে সহযোদ্ধা হিসেবে থাকুক, সেনাপতি হিসেবে নয়, দাদাগিরি করতে নয়। না না, সবাই সহযোদ্ধা। দেখুন এখন বিষয়টা হচ্ছে না, কিছু কিছু টিম ম্যাচ হয় যেখানে একটা ক্যাপ্টেনের দরকার পড়ে, আবার কিছু কিছু টিম ম্যাচ হয় যেখানে আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের মানুষ সবাই যেন রাজার মতো থাকতে পারেন 2024 সালের পরে, এবং সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো একসাথে লড়বে তারা প্রত্যেকেই নিজেদেরকে কর্মী মনে করবে, প্রত্যেকেই নিজেদেরকে রাজা মনে করবে, কারণ একটাই উদ্দেশ্য, সাধারণ জনতাকে রাজার মতো রাখতে হবে। রাজার মতো কে কর্মীর মতো থাকে। আমি অভিষেকের কাছে আসি। অভিষেক, রাহুল গান্ধী পিকের সম্পর্কে শিথিলতা শীতলতা যাই বলি না কেন, গত ইউপি ইলেকশনের পর থেকেই সেটা মিডিয়াতেও সামনে এসেছিল, তারপর বিষয়টি একদম ঠান্ডা ঘরে চলে যায়। এখন নতুন করে কংগ্রেসের মতো একটা জাতীয়তাবাদী একটা জাতীয় রাজনৈতিক দল তাদের পিকের মতো একজনকে, স্ট্র্যাটেজিস্টকে, তার বুদ্ধিকে, তার কৌশলকে কেন প্রয়োজন হচ্ছে? আচ্ছা, প্রথম কথা বলি পিউ, 2রা মের পর যদি প্রশান্ত কিশোরের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে প্রশান্ত কিশোর এই মুহূর্তে আর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট নয়। উনি বলে দিয়েছেন উনি আর পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট থাকবেন না, উনি বৃহত্তর রাজনৈতিক রোলে আসছেন। তাই আগে রেফারেন্স ফ্রেমটা ঠিক করে নিতে হবে যে পিকে কি, আজকে পিকে কি হিসেবে আজকে মিটিংটা করছে। ঠিক আছে, এটা যদি তুমি কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে করছে, আমার মানতে আপত্তি আছে। তার কারণ পিকে নিজেই বলেছিলেন সেকেন্ড মে পর যে উনি আর রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টের কাজ করবেন, হ্যাঁ কি না? এবার সেকেন্ড প্রশ্ন, এক্স্যাক্টলি, এবার সেটা তো একমাত্র পিকে বলতে পারবে। ঠিক তোমরাও যেরকম সংবাদ মাধ্যম সর্বভারতীয়, সেরকম অন্যান্য সর্বভারতীয় সংবাদ মাধ্যমে আমরা একটু আগেই দেখছিলাম যে ওনার রাজনৈতিক যাত্রা শুরু করবার জন্য কংগ্রেসকেই ওনার আদর্শ বলে মনে হয়েছে, এটাও আমরা দেখেছি। এবার ভবিষ্যতে কি হবে, আমি রাস্তায় টিয়াপাখি নিয়ে বসে। আপনি কি খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন অভিষেক যে রাজনৈতিক? আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না, আমি একটাই ইঙ্গিত দিচ্ছি, আমি জ্যোতিষী নই। আমি এইটাই বললাম যে আমি সর্বভারতীয়, আরো যে তোমরা বাদ দিয়ে আরো তো অনেকগুলো মিডিয়া হাউস আছে, তাদের এখন অলরেডি যে ব্রেকিংটা যাচ্ছে আমরা দেখেছি, কিন্তু তাতে তো শিলমোহর লাগেনি। অ্যাবসলিউটলি, তোমরা সাংবাদিক, তোমাদের কাছে আছে, কিন্তু তাতে তো শিলমোহর পড়েনি এখনো। শিলমোহর দেওয়ার জন্য আমি নই। আরে তোমার কোম্পানির যে এমডি হবে তার শিলমোহর কি আমি অনলাইনে দেখবো নাকি? রাজনীতি সম্ভাবনা, শিল্প সবকিছু হতে পারে। অতএব আগামীকাল কি হবে সেটা সময় বলবে। এবার দ্বিতীয় প্রশ্ন, সম্পর্কের শিথিলতা। এই সম্পর্কের শিথিলতা, সম্পর্কের শৈত্য, এইসব কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আমি যদি ওনাকে প্রফেশনাল হিসেবে ধরে থাকি, পৃথিবীতে কোনো প্রফেশনালের সঙ্গে কোনো এমপ্লয়ারের, কোনো রিক্রুটারের কখনো সম্পর্কে শিথিলতা হয় না, সাফল্যের উপর নির্ভর করে। তুমি আমায় সাফল্য দেবে, তোমার ক্ষেত্রে তুমি যদি কালকে টিআরপি না দিতে পারো, আমি 100% একমত আপনার সঙ্গে। কিন্তু এখানেও আমি যদি আপনার রেফারেন্সকে ধরে নিচ্ছি কয়েক মুহূর্তের জন্য যে সেটাই খবর,
সেটাই বাস্তব, তাহলেও পিকে কে কেন প্রয়োজন হচ্ছে? পিকে আজকে রাজনৈতিকভাবে বিভিন্ন কেন রাজনৈতিক PK কে দলের প্রয়োজন কাছে হচ্ছে? মানে আমি অত্যন্ত একটা জিনিস গুরুত্বপূর্ণ বুঝতে পারছি না। ক্যারেক্টার, কিন্তু পিকে কে কেন প্রয়োজন হচ্ছে কংগ্রেসের? আচ্ছা ওকে, আচ্ছা মানে তোমার কি প্রশ্নটা কি, মানে কেন পিকে কে প্রয়োজন আছে? পিকে ভারতবর্ষের স্বাধীন নাগরিক, এত রাজনৈতিক দল থাকতে কেন পিকের কংগ্রেসকে তার আদর্শ মনে হলো? তার উত্তরটা পিকে বলতে কংগ্রেসের কেন পারতেন। পিকে কে একদম। নেওয়ার প্রয়োজন, যদি আমরা ধরে নিই এই রেফারেন্স ঠিক, আমি এখন কংগ্রেস তুমি কালকে অ্যাপ্লাই করো, কংগ্রেস তোমাকেও নিয়ে নেবে, এটা সেটা কোনো ব্যাপার না। না, আপাতত কংগ্রেসের চাকরি ছাড়া ঢোকা কোনো খুব ইচ্ছে সহজ। নেই আমার। আমার ভেরি বক্তব্য গুড, পিকে, আমি আমার কথা বলছি, আমি তথ্য প্রযুক্তি সেই কর্মী। ব্যক্তি পিকে কে কেন কংগ্রেস করার প্রয়োজন? জন্য চাকরি ছাড়তে হয় না, কংগ্রেস করার জন্য চাকরি ছাড়তে হয়। দাও আমি একটু শেষ করে দিই। আমি তোমার একটা অন্য প্রশ্ন করি। এস জয়শঙ্কর আমাদের বিদেশ সচিব, আজ অব্দি কোনোদিন রাজনীতি করেনি, মানে সে বিদেশ সচিব থেকে বিদেশ মন্ত্রী হয়ে গেল। তার মানে তুমি কি বলতে চাইছো যে বিজেপিতে বিদেশ মন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্য ক্যান্ডিডেট ছিল না, সেই কারণে একজন আমলাকে যে আজ অব্দি কোনোদিন রাজনীতি করেনি তাকে মন্ত্রিত্বে আনতে হলো? জয়ন্ত সিনহা আজ অব্দি রাজনীতি, ছাত্র রাজনীতি, যুব রাজনীতি কিচ্ছু করেনি, তিনি একজন এক্সক্লুসিভ প্রফেশনাল ছিলেন, তিনি বিজেপিতে এসে হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলেন। আমি এরকম 1 লক্ষ এক্সাম্পল দিতে পারি। বেশ, তুমি আমি কি বলো আমি একটু সফল রাজনৈতিক professional বিশ্লেষকের কেন? মতামত নিই। আক্তারদা, আপনি এত হিন্ট থেকে কি বুঝলেন? দেখুন, ভারতীয় রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেস অন্তত আমার দৃষ্টিতে দিগ্ভ্রান্ত, উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত হয়ে গেছে। তারা কোন পথে এগোবে বুঝে উঠতে পারছে না। আর পিকের কথা যেখানে বলছেন, গোটা বিশ্বে একজন রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসাবে তার মতো সাফল্য এই মুহূর্তে কে পেয়েছে এটা মূল্যায়ন করা বেশ কঠিন। গোটা বিশ্বে বলছি, গোটা বিশ্বে বিজেপির বৈতরণী পার করতে সাহায্য করেছে আঞ্চলিক দল, পাঞ্জাব বলুন, পশ্চিমবঙ্গ বলুন, ভুল হোক ঠিক হোক, তাই তিনি সফল। কংগ্রেস দেখেছে এই বিভ্রান্ত পরিস্থিতিতে যদি পিকে কে হাত ধরে বৈতরণী পার করা, পিকের হাত ধরে বৈতরণী পার করার চেষ্টা করছে কংগ্রেস, বলছেন আক্তার, কাজী মাসুম আক্তার। গোটা জনতার গান্ধী প্রশ্ন আছে, আমি আসবো অভিষেকের কাছে উত্তর নেব, তার আগে জনতার প্রশ্ন। শেখ শামীম প্রশ্ন করেছেন, কংগ্রেসের নিজের অবস্থাই তো ভালো নয়, তাহলে পিকে কে দিয়ে সাফল্যের সমীকরণ কি বদলাতে পারবে অভিষেক? আচ্ছা তাহলে মানে আমি তাহলে উত্তরগুলো দিই। এক হচ্ছেন যে মাসুম আক্তার কি বলেছেন তার প্রশ্নের উত্তর আমি কি করে দেবো? উনি ভারতবর্ষের স্বাধীন নাগরিক, ওনার কোনো মতামত থাকতেই পারে। আমি একটা প্রশ্ন খুব স্বাভাবিক বলছি, তুমি একজন সফল প্রফেশনাল, তুমি কোথায় যোগ দেবে না দেবে সেটা তোমার অ্যাসপিরেশনের উপর নির্ভর করে। তুমি যদি কোনো একটা জায়গায় যোগ দাও, তুমি সমাজ সেবা করতে যাবে না। আমি যেটা প্রথমেই বললাম যে পিকে একটু আগেই মাসুম আক্তার পিকের আগে 1 লক্ষ দিলেন, তার মানে নিশ্চয়ই পিকের বিবেচনাবোধটা ওনার থেকে 1% হলেও বেশি। এবং উনি যদি এতগুলো রাজনৈতিক, ভারতবর্ষে তো রাজনৈতিক দলের সংখ্যা কম নেই, জাতীয় দল হয়তো কম আছে, তাহলে হঠাৎ করে পিকের কেন কংগ্রেসটাই যোগ্যতম মনে হলো, সেই উত্তর তো আমি দিতে পারবো না না, পিকের যে কংগ্রেসকে যোগ্যতম মনে হয়েছে এটাও তো কংগ্রেসের দাবি, এটাও তো আপনার দাবি। আমি বললাম এটা মিডিয়ার দাবি, আমি তো কোনোটাই কিছু বলছি না। আমি বললাম তোমরা যেরকম সর্বভারতীয় মিডিয়া, এরকম অন্যরকম সর্বভারতীয়। তুমি একটু আগেই বললে সম্পর্কের শিথিলতা, সেটাও তো মিডিয়ারই দাবি ছিল, তাহলে মিডিয়ার দাবিটাকে মিডিয়ার দাবি হিসেবে নিতে হবে না। আমার কোনোটাই দাবি নই, আমি পিকের মুখপাত্র নই, আমি কংগ্রেসের মুখপাত্র। বেশ, আমি বুঝলাম কংগ্রেস পিকে কে সঙ্গে নিয়ে কংগ্রেস কিভাবে সাফল্যের সমীকরণ, আমাদের দর্শকের যেমন প্রশ্ন, রচনা করতে পারে, মানে পিকে কি চেঞ্জ করতে পারে? মানে এই প্রশ্নটা আমায় করছো? হ্যাঁ, আপনাদের দলকে আচ্ছা, এই প্রশ্নটা আমায় করো। পিকে, তো আপনারা কিভাবে পিকে কে ইউজ করার কথা ভাবছেন তাহলে? দেখুন, পিকের একটা মানে সেটা তো আমার অর্গানাইজেশনাল পলিসি ঠিক করবে যে ওনাকে কোন র্যাঙ্ক এন্ড ফোল্ডার দেওয়া হবে, কিন্তু নাথিং সাকসেস লাইক সাকসেস। এবং এর অতীতে অমরিন্দর সিং এর সঙ্গে উনি পাঞ্জাবে কাজ করেছেন এবং অলরেডি আগামী বছর পাঞ্জাবে কাজ করবেন, সেটাও ঠিক হয়ে রয়েছে। উত্তরপ্রদেশে হয়তো আমাদের স্ট্রিমটা ঠিক হয়নি। অর্থাৎ পিকে আমাদের সংগঠনের ক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তিত্ব নয়, 1। 2, এবার পিকে কে কিভাবে ব্যবহার করবে এবং পিকে ব্যবহার করা হবে নাকি পিকে এবং আমরা সবাই মিলে একটা কালেকটিভ লিডারশিপ উদাহরণ দেব, মানে উপহার দেব, সেখানে আমার মতো তথ্য প্রযুক্তিবিদ বা তোমার মতো সাংবাদিক একই রকম ভাবে একটা নতুন ভারতবর্ষ কিভাবে তৈরি করব, সেটা আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, আপনি তার প্রতিনিধি হয়ে বসেছেন, তথ্য প্রযুক্তিবিদ হয়ে বসেননি অভিষেক। আমি আসবো আবার আপনার কাছে, যে দাবি এবং হিন্ট বারবার দিচ্ছেন অভিষেক, দেবাংশু। পিকে দিশা, না না, আমাদের কাছে দিশা। আমি একটা হ্যাঁ, কথাই পিকে মনে দিশা, করি এটা সবসময়। ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেবাংশু, আমি একটা কথাই সবসময় মনে করি, মাসির গজালে তাকে মেশো বলা হবে কিনা
ওই আলোচনা আমার কোনো মানে মনে হয় না তার কোনো লাভ রয়েছে। আপাতত যতদিন না কংগ্রেসের তরফ থেকে কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসছে কিংবা পিকের তরফ থেকে কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসছে, ততদিন পর্যন্ত এই বিষয়ে মন্তব্য করার কোনো জায়গা নেই। তবে একটা কথা বলতে পারি, পিকে এর আগেও বিভিন্ন এনসিপি প্রধানের সাথে বৈঠক করেছেন, পিকে এর আগেও আরো বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। অবশ্যই যারা প্রত্যেকে বিজেপি বিরোধিতার প্ল্যাটফর্মে রাজনীতি করেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2024-এর জন্য যদি এটা কোনো বড় খেলার প্রস্তুতি হয়ে থাকে, বড় সড়ো খেলার জন্য ওয়ার্ম আপ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো। সেই খেলার জন্য যে বড় টিমটা গঠিত হবে, সেই টিমে কোন কোন প্লেয়ার থাকবেন, কারা ফ্রন্টে খেলবেন, কারা জল্পনা অনেক, জল্পনা এই মুহূর্তে অনেক, আমাদের উত্তর সময়ের জন্যই ছেড়ে রাখতে হবে। তবে এবার আরো একটা বিষয় আপনাদের জানে, অধীর রঞ্জন চৌধুরীর কথায় আসে, কারণ জাতীয় রাজনীতি নিয়ে যখন আলোচনা হচ্ছে, পিকে এবং গান্ধী পরিবারের সঙ্গে এত গুরুত্বপূর্ণ বৈঠক, তখন কোথাও অধীর চৌধুরীকে নিয়েও নতুন করে জল্পনা, যে খবর আমরা আগে আপনাদের দেখিয়েছি। কিন্তু অধীর বাবু চাপে আছেন, চাপ যদি সত্যিই তিনি চাপে থেকে থাকেন, সেই জন্যই কি তিনি নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন, আবার সেই পুরনো ইমেজ ফিরে পাওয়ার চেষ্টা করছেন, মানুষের মাঝে মিশে যাচ্ছেন অধীর চৌধুরী? দেখুন। মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা জলের সঙ্গে মাছের সম্পর্কের মতো। 21-এর ভোটে বঙ্গে কংগ্রেসের হাত শূন্য। মুর্শিদাবাদের অধীরগড়েও ঘাসফুলের দাপট। হারানো জমি ফিরে পেতেই কি এবার চেনা পথে অধীর চৌধুরী? কখনো দুর্গতদের সবজি বিলি, কখনো মাস্ক স্যানিটাইজার নিয়ে সাধারণের পাশে। এসব দেখে অনেকে বলছেন এ যেন পুরনো অধীর হয়ে ওঠার চেষ্টা। বহরমপুর জানে পুরনো অধীর মানে সে এক রবিনহুড ইমেজ। এককালে মুর্শিদাবাদে বলা হতো শীত গ্রীষ্ম বর্ষা, অধীরই ভরসা। গ্রাম জলের তলায় অধীর চৌধুরী নৌকা করে যাচ্ছেন, সঙ্গে তার বিশ্বস্ত অনুচররা। বাংলায় শাসক বদলালেও ফাটল ধরেনি অধীর দুর্গে। মুর্শিদাবাদে আধিপত্যের ছবিটা বদলাতে শুরু করে 2019-এর লোকসভা ভোট থেকে। 2014-র প্রবল মোদী ঝড়ের মধ্যেও রেকর্ড ভোটে বহরমপুর ধরে রাখেন কংগ্রেসের অধীর। জয়ের ব্যবধান 3.5 লক্ষের বেশি। 2019-এ সেই ব্যবধানই কমে 80,696। 21-এর ফল তো আরও শোচনীয়। অধীরের লোকসভা কেন্দ্রের অধীনে 7টি বিধানসভা আসন, 6টিতে তৃণমূল জিতেছে আর একটি বিজেপির পকেটে। 7টি আসনেই তৃতীয় স্থানে নেমে গিয়েছে কংগ্রেস। অধীরের বহরমপুরেই ফুটেছে পদ্ম। প্রদেশ কংগ্রেস সভাপতি হলেও বারবারই অধীরকে শুনতে হয়েছে তিনি তো মুর্শিদাবাদের নেতা। পর্যবেক্ষকদের অনেকে বলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন অধীর। এই পরিস্থিতিতে বহরমপুরের জমি ধরে রাখতে মাঠে ময়দানে মানুষের পাশে অধীর চৌধুরী। তার সেই গ্রহণযোগ্যতা অধীর চৌধুরীর মানুষের কাছে নেই। সে মনে করছে এইভাবে হয়তো আবার ফিরে আসা যাবে, সে চেষ্টা করছে। ছিল, আছে, থাকবে, মানুষের কর্ম থাকবে। হঠাৎ করে কোনো নির্বাচন, তার পরিপ্রেক্ষিতে কোনো কিছু বিবেচনা করা যায় না। যাকে ঘিরে যাবতীয় জল্পনা, তিনি নিজে কি বলছেন? কেউ বিধায়ক হবে, এমপি হবে, কেউ হবে না, কিন্তু মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা জলের সঙ্গে মাছের সম্পর্কের মতন। তাই কোনো কিছুর কারণেই এই সম্পর্ককে আমরা নষ্ট করতে পারি না। বঙ্গে শূন্যে নেমেছে শতাব্দী প্রাচীন দল। সেই শূন্য থেকেই যেন নতুন করে যাত্রা শুরু অধীরের। এবারে বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু এই জেলা থেকে একটিও আসন পাননি, কিন্তু করোনার সময় রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ক্যামেরায় গৌতম রায়ের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, বহরমপুর। একদিকে হাইকমান্ড পিকের সঙ্গে মিটিং করছেন, অন্যদিকে মানুষের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করছেন অধীর। এই পিকে নিয়ে অধীর গত 22শে জুন যে মন্তব্য করেছিলেন একবার শোনাবো। বিধাতা নয় যে প্রশান্ত কিশোরকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। প্রশান্ত কিশোর যাদের ভাগ্য বিধাতা তারা আলোচনা করবে। প্রশান্ত কিশোর আমার ভাগ্য বিধাতা নয়। আমাদের পার্টি জাতীয় পার্টি, আমাদের পার্টির সিদ্ধান্ত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে হয়। জাতীয় পার্টির জাতীয় নেতৃত্ব আমাকে কোনো ব্যাপার কিছু বলেনি, তাই স্বাভাবিকভাবেই এই নিয়ে আমার কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। অভিষেক,
তৃণমূল বিরোধী একটা তকমা যখন সেটে যাচ্ছে তখন অধীরবাবু একদম মানুষের মাঝে, ঠিক তখনই এই তৃণমূলের সঙ্গে থাকা এক ব্যক্তি স্ট্র্যাটেজিস্ট হিসেবে তৃণমূলকে হেল্প করে গেছেন, যিনি বিগত বেশ কয়েক বছর ধরে এখনো করছেন, তিনি হাইকমান্ডের সঙ্গে বৈঠক করছেন। হাউ সিগনিফিক্যান্ট? আচ্ছা, প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে অধীর কি আবার পুরনো পথে এই স্ট্যাপসেন্টার মানে বুঝলাম না। এই কারণে, কারণ অধীর দা, আমি যতদিন অন্তত রাজনীতি করেছি, অধীর দা কোনোদিন এই পথ থেকে বেরোতে। আমি শুধু একটা কথা বলবো, 2020 সাল সারা ভারতবর্ষে লকডাউন হচ্ছে, যত সংখ্যক পরিযায়ী শ্রমিককে ব্যক্তিগত উদ্যোগে তিনি কলকাতায় এনেছেন বা বাংলায় এনেছেন বা বাংলা থেকে নিয়ে এসছেন, তার স্বীকৃতি কেন্দ্রীয় সরকারও দিয়েছে। এখন মানে তখন তো রাস্তায় বেরোনো যেত না বলে সবজি দেওয়া যায়নি হয়তো, কিন্তু অর্থাৎ এই কথাটার কোনো মানে নেই। অধীর চৌধুরী মানে তার সঙ্গে রাজনৈতিক ভাবে 1 লক্ষ লোকের 1 লক্ষ রকম বিরোধিতা থাকতে পারে। এখানে যিনি বিজেপির বক্তা আছেন বা তৃণমূলের বক্তা আছেন, একটা ব্যাপারে তারা সবাই স্বীকার করবেন, রাস্তায় নেমে রাজনীতিটা এই ভদ্রলোকের মতো এই মুহূর্তে বাংলায় কেউ করে না। এই মানে মানুষের হাতে আলু পেঁয়াজ তুলে দেওয়ার ছবি খুব একটা ক্যামেরাবন্দিও হয়নি। কারণটা এই মুহূর্তে সেটা রিকোয়ারমেন্ট। আজকে বিরোধী দলনেতার কাছ থেকে যদি তোমার এই এক্সপেকটেশনটা থাকে, তাহলে ভেবে দেখো সমস্যাটা কোথায় গেছে। যে একজন বিরোধী দলনেতাকে তার সংসদ এরিয়াতে এসে আলু পেঁয়াজ তুলে দিতে হচ্ছে এই কারণে, কারণ মানুষজন কিনতে পারছে না। এই মুহূর্তে আমি আর তুমি যখন আলোচনা করছি, ইনফ্লেশন 7-এর ওপর। ইনফ্লেশন 7 মানে ভাবতে পারছো যে মানে গত মাসে তোমার 100 টাকার দাম যা ছিল, এখন সেটা 93 টাকা হয়ে গেছে। খুব সহজ অঙ্ক। অভিষেকের স্পষ্ট বক্তব্য, অধীরবাবু মানুষের জন্য মানুষের হয়ে কাজ করে এসেছেন, কোথাও কোনো ছেদ পড়েনি, তিনি সেটাই করে যাচ্ছেন। একটা জলপড়া তৈরি হচ্ছে শুধুমাত্র। এখন দেখা যাক এ রাজ্যে আমরা কেন্দ্রে যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এ রাজ্যে তার ইমপ্লিমেন্টেশন কি হয় এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরীর ভূমিকাই বাকি থাকে। আরো একটু অপেক্ষা আমাদের করতে হবে। আপাতত আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, নন্দীগ্রাম ইস্যু, ভোটে পুনর্গণনার মামলা, যেখানে শুনানি এবং নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সমস্ত বিধি মেনে তবেই তিনি পিটিশন দাখিল করেছেন। কোর্ট যেদিন এই মন্তব্য করলো, ঠিক সেদিনই কিছু পরে সুপ্রিম কোর্টে চলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা, মানে নন্দীগ্রামের বিধায়ক, যিনি হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি আর্জি জানালেন কি, কলকাতা হাইকোর্টে নয়, অন্য কোনো হাইকোর্টে, মানে ভিন রাজ্যে সরানো হোক এই মামলা। নন্দীগ্রামে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে বদল হয়েছে বেঞ্চ। এবার আদালত বদলের আর্জি শুভেন্দু অধিকারীর। শীর্ষ আদালতে ট্রান্সফার পিটিশন দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। দেশের যে কোনো হাইকোর্টে নন্দীগ্রাম মামলার শুনানি হোক, সুপ্রিম কোর্টে আবেদন শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা তাঁর। এর আগে পক্ষপাতিত্বের আশঙ্কা নিয়ে বিতর্ক এড়াতে 7ই জুলাই নন্দীগ্রাম মামলা থেকে সরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। সেই শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণকে ভিত্তি করেই যুক্তি সাজিয়েছেন শুভেন্দু অধিকারী। মামলাটির কেন্দ্রে রাজ্য রাজনীতির 2 শীর্ষ চরিত্র, ফলে বিচার ব্যবস্থাকে বাঁচানোর নামে কিছু সুযোগ সন্ধানে ঢুকে পড়েছেন। এরা বিতর্ক জিয়ে রাখার সব রকম চেষ্টা করবেন। এই বেঞ্চে মামলাটি চললে তারা আরও সুযোগ পেয়ে যাবেন। এই ধরনের চেষ্টাকে সফল হতে দেওয়া যায় না। এই পর্যবেক্ষণকেই হাতিয়ার করছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণে স্পষ্ট, কলকাতায় বিচারপতিদের ওপর চাপ রয়েছে। কলকাতায় মামলা চললে সুবিচার পাওয়া যাবে না। এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুরু হয় নন্দীগ্রাম মামলার শুনানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশন গ্রহণ করে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। পদ্ধতি মেনে নন্দীগ্রাম ইলেকশন পিটিশন দায়ের হয়েছে জানিয়েছে হাইকোর্ট। 24শে জুন বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে ভার্চুয়ালি উপস্থিত হন মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আর তার উপস্থিতির প্রয়োজনীয়তা নেই বলেও জানিয়েছেন বিচারপতি শম্পা সরকার। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশের নির্দেশ দিয়েছেন তিনি। নন্দীগ্রাম বিধানসভা ভোটের সব নথি সংরক্ষণেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইভিএম, ভিভিপ্যাট, ভিডিওগ্রাফি সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের সিইওকে নির্দেশের কপি দিতে বলা হয়েছে। সব নথি যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সেই জন্যই কমিশনকে নোটিশের কপি পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের পরবর্তী নির্দেশ পর্যন্ত সব নথি, ইভিএম, ভিভিপ্যাট সংরক্ষণ করতে হবে। 12ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। দেবাংশু, আপনারা বেঞ্চ বদলাতে চাইছেন, বিজেপি কোর্ট বদলাতে চাইছে। না, আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই যে মামলাটা করা হয়েছে বা আবেদনটা কোর্টের কাছে আমাদের তরফ থেকে করা হয়েছে, সেই আবেদনটা কি নিয়ে? সেই আবেদনটা হচ্ছে যে পুনর্গণনা হবে কি না তার উপর। কোর্ট তো এটা বলে দেবে না শুভেন্দু অধিকারী জিতেছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এটা তো পুনর্গণনার পরেই জানা যাবে।
তো শুভেন্দু বাবু কোড বদলানোর কথা বলছেন কেন? যদি ধরুন এটাই জাজমেন্ট এলো যে পুনর্গণনা হবে, শুভেন্দু বাবু তো জানেন তিনি সৎভাবে জিতেছেন, শুভেন্দু বাবু তো জানেন এক একটা ভোট যে তিনি কাউন্ট করেছেন সে প্রত্যেকটা সৎভাবে করা। তাহলে যদি রিকাউন্টিং হয়, রিকাউন্টিং এ তো আর ইভিএম মেশিনে নতুন করে ভোট ঢুকিয়ে দেওয়া সম্ভব না, সেই ইভিএম মেশিনই আবার কাউন্ট হবে। তাতে শুভেন্দু বাবু এত ভয় পাচ্ছেন কেন? আপনি যদি সৎভাবে জিতে থাকেন আবার জিতবেন না। বিষয়টা হচ্ছে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? আদালত বদলানো অর্থাৎ এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার পরিস্থিতিটা তৈরি হলো কেন? তার কারণ আমরা সারা ভারতবর্ষে যে দৃশ্য দেখিনি সেটাই পশ্চিমবঙ্গে দেখেছি, যে যেখানে দাঁড়িয়ে কিছু উকিলকে সাজিয়ে প্লেকার্ড নিয়ে বাইরে দাঁড় করিয়ে তিনজন রাজনৈতিক নেতাকে দিয়ে টুইট করিয়ে প্রেস কনফারেন্স করিয়ে কোর্টের ওপর একটা প্রভাব তৈরি করার চেষ্টা হলো এই পশ্চিমবঙ্গে, এবং তার জন্য তিরস্কৃত হলেন যিনি আবেদনকারী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে 5 লক্ষ টাকা সংশ্লিষ্ট বেঞ্চ ফাইন ইম্পোজ করলো। এই পরিস্থিতির প্রেক্ষিতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেখানে কোন বিচারপতি আমার শুনানি করবেন অর্থাৎ আমার মামলাটা শুনবেন সেই সিদ্ধান্ত নিতে চাইছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে স্বাভাবিকভাবেই সেখানে কোর্টের ওপর যে প্রেশার ক্রিয়েটটা করা হবে সেই প্রেশার ক্রিয়েটটা যাতে না হয়, ইন্ডিপেন্ডেন্ট কোনো জুডিশিয়ারি যেখানে পশ্চিমবঙ্গের বাইরে এই প্রভাবের বাইরে থাকতে পারবে তার কাছ থেকে আমরা রায়টা চাইছি। সেইভাবেই শুভেন্দু অধিকারী করেছেন, এবার কোর্ট সিদ্ধান্ত নেবে। আমার বক্তব্যটা খুব সহজ। আমরা বিশেষ করে ইন্ডিভিজুয়ালি কৌশিক চন্দ্রকে নিয়ে বলেছিলাম কারণ আমরা জানি তার বিজেপি যোগ স্পষ্ট দেখা গেছে। এবার আমরা তো আলাদা করে বলে দিইনি আমাদের কোন বিচারক চাই, এটা কেউ বলতে পারে না। আমরা তাকে বলেছিলাম যে আপনি দয়া করে সরে যান, অন্য কেউ সেই জায়গাটা দেখুন। আর তিনি ইম্পোজ করেছেন, যার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম 5 লক্ষ টাকাটা তিনি ইম্পোজ করেছেন। সন্ময়দা ভালো জানে। সন্ময়দা খালি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিন যে আপনি বলছেন যে বিচারে অন্যরকম হতে পারে, আমি তো ধরে নিলাম একদম অন্যরকম হলো, ইনফ্লুয়েন্স হতে পারে বিচার প্রক্রিয়া, তাই তো বলছেন সন্ময়দা? আমি ওটা বলছি না, আমি বলছি ইনফ্লুয়েন্স যে হতে পারে সেই ইনফ্লুয়েন্সে ধরুন দেখা গেল, আমি ওনার সব কথা সত্যি ধরে নিয়ে ধরছি যে মাসির গোপ গজিয়ে গেল, দেখা গেল তার জন্য হলো পুনর্গণনার আবারও একবার নির্দেশ দেওয়া হলো আদালতের তরফ থেকে যে পুনর্গণনা হবে। তাতে বিজেপির অসুবিধা কোথায়? যদি পুনর্গণনার নির্দেশ আমায় বলুন। না, আমাদের কোনো অসুবিধা নেই, পুনর্গণনা হবে কি হবে না সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কোর্টের ওপর যে ইনফ্লুয়েন্স তৈরি করার ট্র্যাডিশনটা, যে কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে তৈরি করেছেন, ফলে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে কি কোনো জজ লইয়া মারা গেছে? না, এই জজ লইয়াকে নিয়ে কংগ্রেসের থাকাকালীন বিরোধিতা আপনি করতেন। একজন প্লিজ দেবাংশু আসবো, শুনতে পাবেন না দর্শক, একটু শান্ত। মূল বিষয়টা কি হচ্ছে, যে নাটকটা বিচারপতির বেঞ্চ বদলের জন্য হয়েছিল, নিয়ম কি হচ্ছে? নিয়ম হচ্ছে যে বিচারপতির কোর্টে আমি শুনবো না সেই বিচারপতির কাছে আবেদন করতে হয়। সেটা না করে তৃণমূল কংগ্রেস কি করে দিল, সাজানো অ্যাডভোকেটদের দিয়ে প্লেকার্ড নিয়ে হাইকোর্টের সামনে দাঁড় করিয়ে দিল। এ কোনোদিন কোন দেবাংশু খুব নির্দিষ্ট প্রশ্ন করছে, যদি এত কিছু করেও ইনফ্লুয়েন্স করেও যদি তাদের পক্ষে নিয়ে আসতে পারে আদালতের রায়, তাতেই বা বিরোধী দলনেতার ভয়টা কিসের? যদি তাই হয় রিকাউন্টিং হবে, এটাই বক্তব্য হচ্ছে দেবাংশুর। পিউ আমাদের কোনো ভয়ের কারণ নেই, কারণ আমরা এই রাজ্যে একটু শেষ করি। আমাদের এখানে খুব পরিষ্কার স্ট্যান্ড। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার উপর প্রভাব তৈরি করার যে কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, মলয় ঘটক চলে যাচ্ছে। একটু তর্ক চলবে ঠিক 2 মিনিট পর একটা ছোট্ট ব্রেক, এক্ষুনি আমাকে যেতে হবে, ফিরে আসবো আবার এবং নতুন তথ্য থাকবে দিলীপ ঘোষ সম্পর্কে, নতুন তথ্য, সঙ্গে থাকুন। নন্দীগ্রামের রিকাউন্টিং হবে কি হবে না সেই মামলা অন্য কোন রাজ্যে সরানো হোক দাবি করছেন বিরোধী দলনেতা। রাজনৈতিক তরজা জমে উঠেছে, কিন্তু আইনজীবী হিসেবে কি বলছেন সব্যসাচী চট্টোপাধ্যায় শোনাবো। সাধারণত এটাই নিয়ম কোড অফ সিভিল প্রসিজিয়ার অনুযায়ী, যে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে যদি মামলাকে সরিয়ে নিয়ে যেতে হয়, যে কোনো মামলা, সেই মামলার ক্ষেত্রে আমরা কোড অফ সিভিল প্রসিজিয়ার সেকশন 24 অনুযায়ী কিন্তু আমরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যাবার ক্ষমতা আমাদের সুপ্রিম কোর্টের কাছে আছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বিচার করবে, এটা যেতেও পারে যদি সুপ্রিম কোর্ট মনে করে। অভিষেক কিছু বলতে চাইছিলেন, দ্রুত শুনবো তারপর। হ্যাঁ, জাস্ট একটা কথা, আমি এই বেসিক প্রশ্নটা নিয়ে আপত্তি করছি। আপত্তিটা হচ্ছে আমরা সিলেক্টিভ জায়গায় ভোট গণনাটাকে সন্দেহ প্রকাশ করছি কেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে বলে একটা 221টা জায়গায় বা 215টা জায়গায় ওনারা জিতেছেন, সেখানে কারচুপি হলো না, এই জায়গায় কারচুপি হলো? অবশ্যই হতে পারে, আমি অস্বীকার করছি না। তাহলে কারচুপিটা কি সিলেক্টিভ কারচুপি হয়েছে? তাহলে কি মানে এটা কি সম্ভব? বুঝলাম। তার পাশাপাশি আমি একটু উত্তর দিই অভিষেক দা। কারণ হচ্ছে এই 3টে ব্যাপার আমরা দেখেছি। প্রথম ব্যাপারটা হচ্ছে নন্দীগ্রামই এমন একটা সিট যেটা
সংবাদ সংস্থা প্রথমে একজন উইনারের কথা বলেন, তারপরে আরেকজন দ্বিতীয় হচ্ছে, তার আগেই সার্ভার বন্ধ করে দেওয়া হয়, সার্ভার অফ হয়ে যায়, এবং সেই ঘোষণাটা নিয়ে একরকম অ্যানাউন্সমেন্টের পর আরেক রকম অ্যানাউন্সমেন্ট গোটা বাংলার জনতা দেখেছে। প্রত্যেকটা টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ এসে গেছিল দিদি জিতে গেছে, তারপরে সার্ভার বন্ধ হলো। আমি দেবাংশু, আমি তোমার সঙ্গে সহমত। আমি একটা ভয়ঙ্কর অভিযোগ করলো, ও যেটা করলো তার মানে দাঁড়াচ্ছে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় ইলেকশন কমিশন অ্যাজ এ হোল হচ্ছে স্ক্রুপুলাস। এর মানে দাঁড়াচ্ছে হচ্ছে ইলেকশন কমিশন, কেন্দ্রীয় ইলেকশন কমিশন, তারা কিন্তু বিক্রয়যোগ্য একটা পণ্য। এটার মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের ভারতবর্ষের সাংবিধানিক আমরা তো প্রথম আমি তোমার সঙ্গে সহমত। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে, এ তো আমরা প্রকাশ্যে। তুমি আমার কথাটা বুঝলে না, তুমি আমার কথাটা বুঝলে না দেবাংশু। তুমি যে অভিযোগটা করছো এটার মানে যদি দাঁড়ায়, এটা শুধু সুপ্রিম কোর্টে পুনর্গণনায় দাঁড়াচ্ছে না, এটা একটা তদন্ত হওয়া উচিত। কারণ একসঙ্গে 1 লক্ষ জায়গায় নির্বাচন হয়। আমার মনে চুরি থাকলে আমি চুরিটা করব। তুমি যে প্রশ্নটা করছো তার মানে এটা অন্যদিকে এগোচ্ছে। সেটা যদি বক্তব্য, এটা তো আমরা সবাই দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী ঘোষণা হয়েছিল, আমরা খবরে দেখেছি সবাই। প্রথম কথা, এরপরে হলো সার্ভার ডাউন হলো, এটা দেখো তোমরা ময়নাতে দাবি করেছো, বিষয়টা হচ্ছে তোমরা ময়নাতে দাবি করেছো পুনর্গণনা, তোমরা একটা জায়গায় করছো না, তোমরা 5টা জায়গায় দাবি করেছো। শুধু নন্দীগ্রামটা হাইলাইট করেছো, তোমরা 5টা জায়গায় পুনর্গণনা করেছো। এটাই তো কথা, আমরা তো এটাই বলছি যে যে জায়গায় শুভেন্দুবাবু ইনফ্লুয়েন্স খাটাতে পেরেছেন, কি করেছেন সেটা তো আমরা জানি না, পরবর্তীকালে কি হয়েছে এটা তো পুনর্গণনা দাবি করেছিলে। নিশীথ প্রামাণিক পদত্যাগ করেছে বলে আবার পুনর্নির্বাচন হচ্ছে। কংগ্রেস বা বিজেপির যদি নির্দিষ্ট কোনো সিট নিয়ে দাবি থাকে তারাও করুন না, তোমরাও করো না পুনর্গণনার আবেদন, কেউ তো না বলছে না। তুমি আমার কথাটা বুঝছো না যে 5টা জায়গাতে সিলেক্টিভ, এই সিলেক্ট দেখো সংবিধানে কি সম্ভব সেটা আমি একদম জানি। আমি প্রশাসনিক প্রশ্নটা করছি যে সিলেক্টিভ জায়গায় 5টা জায়গায় তোমরা দাবি করেছো, তার ভেতর একটা জায়গায় নিশীথ প্রামাণিক যেহেতু পদত্যাগ করেছে, ওখানে এমনি অলরেডি কিন্তু অভিষেক এটাও তো ঠিক কোন রাজনৈতিক দল একটা নির্বাচনে যতগুলো আসনে হারবে সবকটা আসনেই পুনর্গণনার দাবি করবে, এটা তো খুব স্বাভাবিক নয়। হতেই পারে তার কোনো কোনো আসন নিয়ে সন্দেহ, এটা কি খুব অস্বাভাবিক? নির্দিষ্ট আসন নিয়ে আমার সংশয়, অস্বাভাবিক নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি হেরে গেলে দাবি করব, মানে এটা কিরকম বলো? হেরে গেলেই তো দাবি করবে পুনর্গণনার, জিতলে আর কেন পুনর্গণনা চাইবে সেই দল? এটাই তো লজিক। পুনর্গণনা লোকে চায় কখন? না, পুনর্গণনা তখন চায় যখন কারচুপি হয়। যখন পুনর্গণনা, তখন আমি নিজে নির্বাচনে দাঁড়িয়েছি, যখন তোমার সন্দেহ হয়। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমি নির্বাচনে দাঁড়িয়ে হেরে গেছি, কিন্তু এক্সচেকারের পয়সা, শোনো দিনের শেষে একটা জিনিস বুঝতে হবে, একটা পুনর্গণনা করতে যে 5 টাকা খরচা হয় সেটা তোমার আমার ট্যাক্সের পয়সায় খরচা হয়। অত তোমায় বুঝতে হবে কোন জিনিসটা করছো। তুমি যদি হেরে গেলেই দাবি করতে থাকো, তোমার রাজনীতিবিদ দাবি করলে তো 294 মাইনাস 213, তাহলে তো সবকটাই করতে হতো। সন্দেহ যাতে যাতে আছে সেগুলোই তো তৃণমূল, অন্তত দেবাংশু যা বলছে তাতে তো তাই দাঁড়াচ্ছে। তাহলে যেখানে জিতেছে তার মানে তুমি যদি সিস্টেমটাকে ভুল বলো, মানে আমি এখানে কারচুপিটা করেছি। কারচুপি কিসে হতে পারে? কারচুপি ইভিএম এ হতে পারে, কারচুপি কর্মীতে হতে পারে। মানে দেবাংশু, অভিষেকের প্রশ্নটা হচ্ছে আমি কারচুপি যদি হয়ে থাকে জেনারেল কারচুপি হয়েছে, আমি কোন আসনে জিতবো সেটা ধরে নিয়ে তো কারচুপি হবে না এমন নয়, আমার জেতা আসনেও কারচুপি হতে পারে। অভিষেকের পয়েন্ট এটা, সেটা নিয়ে কোনো অভিযোগ নেই। আমি বলছি আমারটা ক্লিয়ার করতে দাও প্রথম 3টে পয়েন্ট। তাহলে তৃণমূল কংগ্রেস যে 77 + 1 78টা 79টা সিটে হেরেছে, 79টা সিটেই দাবি করতে, আমরা 79টা সিটে করছি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের জেতা সিটেও তো কারচুপি হতে পারে। না কেন বলছি, কাউন্টিং এ আমাদের বহু কর্মীকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী ইনফ্লুয়েন্স খাটিয়েছেন। নন্দীগ্রামে বিশেষ করে শুভেন্দু অধিকারী ইনফ্লুয়েন্স খাটিয়েছেন, সেই জায়গাটা দিয়েই আমরা বারবার বলতে চাইছি। দেখুন আমাদের তো দাবি হলে আমি একদম ওর সঙ্গে সহমত। বেশ, বিষয়টা যেহেতু বিচারাধীন, আমি এখানেই থামাচ্ছি এই তরজা, কারণ আমি দিলীপ বাবুতে কনসেন্ট্রেট করব। দিলীপ বাবু আচমকা হিমালয় যাত্রা করলেন আজ সকালে, এবং গতকাল তিনি সূর্যাস্তের পোস্ট টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন যে সূর্যাস্তের প্রয়োজন, কারণ আরো একটা নতুন ভোর আসে সূর্যাস্ত হলে তবেই। কিসের ইঙ্গিত দিলেন দিলীপ বাবু, আসুন দেখি। মাঝে মধ্যে সূর্যাস্ত উপভোগ করা ভালো, কারণ সূর্য ডুবলে তবেই আমরা নতুন ভোর দেখি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সূর্যাস্তের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট কি শুধুই গেরুয়া আকাশ দেখে মন কেমন করে ওঠা, নাকি আরো কিছু বলতে চাইছেন দিলীপ? জল্পনায় রং লাগার আগেই তিনি চললেন হিমালয়।
মঙ্গলের সূর্যাস্তে নতুন ভোরের কথা লিখেছিলেন, আর বুধের ভোরে নতুন সূর্য উঠতেই দিলীপ চললেন লাদাখ। দিল্লি হয়ে বাইরে যাব, তারপরে পার্লামেন্ট করে ফিরবো। 19শে জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 13ই আগস্ট পর্যন্ত। কতদিন রাজ্য ছেড়ে থাকবেন বিজেপি রাজ্য সভাপতি? রাজ্য জুড়ে টিকা নিয়ে আন্দোলন করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছেন বিরোধী নেতারা। চলছে মামলা মোকদ্দমা। তখনই অবকাশের খোঁজে রাজ্য বিজেপি সভাপতি। দিলীপের পদক্ষেপে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। মঙ্গলে সূর্যাস্তের ছবি পোস্ট, বুধে লাদাখ যাত্রা। সূর্যাস্তের ছবি পোস্ট করে নতুন ভোরের কথা। কোন ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ? সূর্যাস্ত বলতে কিসের ইঙ্গিত? নতুন ভোর বলতেই বা কি বোঝালেন দিলীপ? রাজ্য বিজেপিতে এবার নতুন কাণ্ডারি। জেনুইন বিজেপি দিলীপ ঘোষ, কট্টর আরএসএস, কট্টর হিন্দুত্ববাদী। বিজেপি অনেক লোক বাইরে থেকে নিয়ে ভেবেছিল তাদের মুখ করে তুলবে, কিন্তু তারা যতটা নিজেদের মুখ দেখাতে ব্যস্ত ততটা বোধহয় বিজেপি করেনি। বিজেপির পুরনো যারা বিজেপি করার লোক, তাদের চাপা দেবার জন্য, তাদের অস্তমিত করার জন্য একটা চেষ্টা বিজেপির মধ্যে থেকেই হচ্ছে। 2015 থেকে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন দিলীপ ঘোষ। দেখতে দেখতে প্রায় 6 বছর। এবার কি মুরলীধর সেন লেনে দিলীপ অধ্যায়ে ইতি? রাজ্য সভাপতির পোস্টে তুঙ্গে জল্পনা। নিউজ 18 বাংলা। সন্মাদা, না এইসব মিডিয়াতে এসব আলোচনা করার জন্য এসব মানে করা যেতে পারে, কিন্তু একটা কথা, 19শে জুলাই সংসদ বসছে, আর 4 দিনের জন্য একজন মানুষ লাদাখে যেতে পারবেন না? এ কি কোনো রেস্ট্রিকশন আছে নাকি? অর্থহীন আলোচনা। আমার মনে হয় না এইসবের কোনো মানে করার প্রয়োজন আছে। একজন রাজনীতিবিদ দীর্ঘদিন যখন দেশে রাজ্যে অভিযোগ করছেন দলগাহীন সন্ত্রাস, একটু বলেনি, ভ্যাকসিন নিয়ে আজকেই কর্মসূচি, একটু বলেনি, সেটা হচ্ছে 4 দিনের জন্য লাদাখ যেতে পারবেন না, কিংবা সংসদের অধিবেশন অ্যাটেন্ড করতে পারবেন না। 19 তারিখ তো সংসদের অধিবেশন, আজকে তো 14 তারিখ, 15, 16, 17, 18, 4 দিনের জন্য একবার লাদাখ গেলে তার মধ্যে আমাদের টকশোতে বসে আলোচনা করতে হবে সূর্যাস্তের পথে। আমার মনে হয় হাসছেন রাজনৈতিক বিশ্লেষক, আপনার কি মনে হচ্ছে? আমি আসবো সন্মাদা, আক্তার দা। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী অমরনাথ যাত্রা করেছিলেন একবার, আমার যতটুকু মনে, বিশাল দায়িত্ব রেখে একটা গুহার মধ্যে বসে একটা অন্য একটা ভাব, একটা মুনি ঋষির মতো আর কি। তো দিলীপ বাবুর উপর দিয়ে খুব ঝড় বয়ে গেছে, জানেন তো। বিধানসভা ইলেকশন, তারপরে প্রচুর আক্রান্ত হওয়া কর্মীদের দোষারোপ, পাল্টা দোষারোপ, একটার পর একটা সঙ্গী সাথীরা চলে যাওয়া, উনি মানে মানসিকভাবে খুব ভারাক্রান্ত। তাই তিনি সূর্য দেখছেন, আবেগে মথিত হচ্ছেন, দলিত হচ্ছেন, আবার লাদাখে যাচ্ছেন। দিলীপ বাবু ভারাক্রান্ত, ঝড় বয়ে গেছে সন্মাদা। মাসুমদা নিজের তাত্ত্বিক ব্যাখ্যা দিতে পারেন, বা কিংবা নিজের ফিলোসফিক্যাল ব্যাখ্যা দিতে পারেন। মাসুমদা নিজেও জানেন এটার মধ্যে কোনো অর্থ নেই। অর্থ খোঁজার জন্য যদি আমরা একটু আলোচনা করি, কোনো অসুবিধে নেই, কিন্তু এর কোনো রাজনৈতিক মানে আছে বলে আমি বিশ্বাস করি না। অন্তত এই ধরনের আলোচনা সময় উত্তর দেবে, আমাদেরও একটু সময় নিতে হবে, কারণ আরো একটা খুব ছোট ব্রেক, আর তারপর আপনাদের দেখাবো তৃণমূল এবার 21শে জুলাই শুধু রাজ্যে নয়, পালন করবে রাজধানী দিল্লিতেও এবং আরো অনেক রাজ্যে। মানে এবার রাজ্যের বাইরে তৃণমূল 21শে জুলাই নিয়ে। 21শে ছোড় ভাই, ইয়ে উইন গ্রিপ। বিজেপিকে তাড়াবো, একটা সিটও বাংলা থেকে নিতে দেবো না, আর সারা দেশে লড়াই করবো। ভার্চুয়াল করেছিলাম, এবারেও তাই পরিস্থিতি থেকে নজর রেখে কোভিড যাতে বাড়তে না পারে সেই জন্য আমরা ভার্চুয়ালি করবো বেলা 2টার সময়। প্রতি বুথে বুথে আমার কর্মীরা থাকবেন। 21শে জুলাই নিয়ে আমাদের শহীদ দিবসে আমাদের যে বক্তৃতা, মামাটি মানুষকে উৎসর্গ করে ধন্যবাদ জানিয়ে, সেটা 21শে জুলাই ভার্চুয়ালি বেলা 2টোয় হবে। 2021 বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় তৃণমূল। তারপর প্রথম 21শে জুলাই, যে মঞ্চ থেকে আগামী দিনে দল কোন লক্ষ্যে ঝাঁপাবে তা ঠিক করে দেন তৃণমূল নেত্রী। এবারও সেই 21শে জুলাই ভার্চুয়ালি, তবে 21-এর 21-এ মোদির দুয়ারে, একেবারে খাস নয়া দিল্লিতে। দিল্লিতে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল অফিসের বাইরে থাকবে জায়ান্ট স্ক্রিন।
থাকবেন লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। দিল্লি তো সেই বক্তৃতা শোনাবার কোনো অসুবিধা নেই, লোকেরাও শুনতে চায় মমতা ব্যানার্জি কি বলছেন। এখন অব্দি তো ঠিক আছে যে ভার্চুয়ালি হবে 21শে জুলাই। এইটাকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে যেখানে আমাদের কর্মী এবং নেতারা রয়েছেন তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। সেই সময় সংসদের অধিবেশন চলবে। আমরা লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য আমাদের দিল্লির অফিসের সামনে LED ওয়ালের মাধ্যমে আমরা তাঁর এই বক্তব্যকে প্রচার করব এবং সবার সামনে তুলে ধরব। শুধু মোদির দুয়ারে নয়, এবার যোগীর রাজ্যেও তৃণমূলের 21শে জুলাই। এছাড়া ত্রিপুরা, অসম সহ আরও বেশ কয়েকটি রাজ্যে ভার্চুয়ালি দেখানো হবে মমতার 21শে জুলাইয়ের ভাষণ। পর্যবেক্ষকদের একাংশের মতে 21শে বাংলা জয়ের পরে এবার তৃণমূলের টার্গেট 24শের দিল্লি। তাই আগামী লোকসভা ভোটের আগে তৃণমূল বোঝাতে চাইছে দিল্লি, উত্তরপ্রদেশ হোক বা অসম, ত্রিপুরা, সব রাজ্যেই বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তারা কোমর বাঁধছে। আবার একই সঙ্গে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দেওয়ার চেষ্টা। এই প্রেক্ষাপটে 21শের মঞ্চ থেকে মমতা ঠিক কি বলেন তা নিয়েই এখন কৌতূহল। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। জয় বাংলা। ইনি জনতার প্রশ্ন আছে, দেখব। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি, এক দর্শক, তিনি প্রশ্ন করেছেন, রাজ্যের বাইরে তো তৃণমূল কংগ্রেস বহিরাগত দল, মানুষ কি তাদের মেনে নেবে? দেবাংশু। দেখুন, প্রথমেই একটা কথা বলি যে পশ্চিমবঙ্গের বাইরেও তৃণমূল কংগ্রেস যে যাচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি স্পষ্ট করে জানিয়ে দেবেন। তবে আপনি যে প্রশ্নটা করলেন, যেটা দর্শকের প্রশ্ন, যে রাজ্যের বাইরে তৃণমূল কংগ্রেস বহিরাগত দল রাজ্যের মানুষ মেনে নেবে কিনা, বহিরাগত তত্ত্বটা তখন আসে যখন একজন মানুষ একটা সংস্কৃতিকে, একটা রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় তার মতো করে। তফাৎটা সেখানে তৈরি হয়। এবং আমরা বারবার বিজেপিকে দেখেছি, বিজেপি নেতাদের আমাদের বাংলার মানুষদের সম্পর্কে, বাঙালি সম্পর্কে যে বিভিন্ন রকমের মন্তব্য, সেটা নিয়ে আপনাদের স্টুডিওতেও বহুবার আলোচনা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে সেই জায়গাগুলো থেকে বিভিন্ন রাজনৈতিক দল আরো আছে, আমরা তো কংগ্রেসকে বলিনি বহিরাগত দল, কংগ্রেসেরও তো হিন্দি বেল্টে রয়েছে, কংগ্রেস দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, আমরা তো কংগ্রেসকে বহিরাগত বলিনি। সিপিএম ও তো কেরালা লবির চাপে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারেনি, আমরা তো বলিনি তাকে। আমরা বিজেপিকে বলেছি, কারণ বিজেপি বিশেষ করে বাঙালিকে গালাগালি করেছে, বাঙালিদের উল্টোপাল্টা কথা বলেছে, বাঙালির বিভিন্ন মনীষীকে গালাগালি করেছে, নোবেল পাওয়া নিয়ে গালাগালি করেছে। তৃণমূল কংগ্রেস ভারত, আপনি বলছেন বাংলার বাইরেও একই রকম গ্রহণযোগ্য তৃণমূল? না না, অবশ্যই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে। সকলে প্লিজ সংক্ষিপ্ত রাখুন বক্তব্য। না না, ব্যাপারটা হচ্ছে দেবাঞ্জন দেবের IAS হওয়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় দল হওয়া কিন্তু আমাদের কাছে একই। তার কারণ 23 বছর, 98 সালে তৈরি হয়েছে, 23 বছর ধরে দলটা অনেকবার ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কেরল সব জায়গায় শাখা খুলেছিল। আজকে একটা পঞ্চায়েত সদস্য নেই, একটা অফিসও নেই, একটা হোর্ডিংও নেই। এর আগে কেজরিওয়ালকে সামনে রেখে বা আন্না হাজারেকে সামনে রেখে, ভাই একটু বলে নি তোমার সময় আমি বিরক্ত করিনি, ভাই একটু সৌজন্যটা রাখো, বেসিক ডিসিপ্লিনটা রাখো, এটা তপসিয়া ভবন নয়। ব্যাপারটা হচ্ছে বেসিক জায়গাটা। আন্না হাজারেকে দিল্লিতে সামনে রেখে যে সভা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তার রেজাল্ট কি আমরা জানি। আমরা জানি প্রণব মুখোপাধ্যায়কে ভারতবর্ষের প্রেসিডেন্ট হতে দেব না বলে মুলায়ম সিংকে হাত ধরেছিলেন, তার রেজাল্ট আমরা জানি। আমরা জানি ত্রিপুরাতে খাতা খুলে শেষ পর্যন্ত আমি তো একটা কথাই বলছি যে দেবাঞ্জন দেবের IAS হওয়া আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সর্বভারতীয় দল হওয়া সমার্থক। অভিষেক কিছু বলতে চান? অভিষেক আসবো, দেবাংশু প্লিজ খুব সংক্ষেপে। অভিষেক সংক্ষেপে। হ্যাঁ অভিষেক বলুন। হ্যাঁ, মানে সমস্যাটা হচ্ছে কি বলতো, মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো জায়গায় 21শে জুলাইয়ের প্রোগ্রাম করতে পারেন। সমস্যাটা শুধু একটা জায়গায়, যখন দেখবো যে এখন রাজ্যসভার সাংসদ মনীষ গুপ্ত, তখন যেহেতু সংসদ অধিবেশন চলবে 19শে জুলাই থেকে শুরু হবে, ওই জায়গাটা আলোকিত করবে কিছু। সমস্যাটা তখন আপত্তিটা এই জায়গাতে হয়। সর্বভারতীয় দল, বহিরাগত, ওইসব ছেদ কথার ভেতরে আমি ঢুকছি না। 21শে জুলাইয়ের যে বেসিক প্রশ্নটা ছিল, সেই জিনিসটা কিন্তু আজও বিষ বাও জলে। তুমি 21শে জুলাইটা একটা বার্ষিক উদযাপনই করতেই পারো, কিন্তু 21শে জুলাই আমাদের
না, আমার বক্তব্য হচ্ছে অভিষেকটা যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দলের কর্মীরাই তৎকালীন সময় মারা গিয়েছিলেন এবং যাদের বিরুদ্ধে অভিষেক দ্বারা অভিযোগ করেছিল তাদের সঙ্গে জোটও করেছে 2-3 বার। ফলে অভিষেকটা এই সমস্ত কথাগুলো না বললেই ভালো হয় কোনো একজন ব্যক্তিকে নিয়ে নির্দিষ্টভাবে। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাইছি, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগের জায়গা। এবার 2024-এর নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কোন পথে চলবেন? সেই আবেগ সর্বভারতীয় স্তরে বিস্তারে কতটা হেল্প করবে তৃণমূলকে? আখতার দা, দেখুন, জায়ান্ট স্কিলে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে, রাজধানী দিল্লিতে তিনি কে? তিনি সর্বংসা। তিনি নিজ দলের কাছে দুর্গতি না আসেনি, বিরোধীদের সংহারকারিণী, দুষ্টের দলনী, অন্যদিকে এক অনোখ মায়াবিনী। সে কেন রাজ্যে থাকবে? ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে যাবে। 21শে জুলাইয়ের হাত ধরে তিনি ভারতকে বার্তা দেবে, আমি ভারতবর্ষের, ভারত মাতা। কিন্তু আপনি যে বলছেন এইটা মানুষ গ্রহণ করবেন? ধরুন দিল্লি ছড়িয়ে দিতে হবে তাকে, নর্থ ইস্টের লোকজন তাকে ছড়িয়ে দিতে হবে। 21শে জুলাইয়ের আবেগকে রিলেট করবেন কি করে? প্রতিবাদের প্রতিমূর্তি, তিনি প্রতিবাদের প্রতিমূর্তি। এই বার্তা ছড়াতে হবে ভারতবর্ষে। একদম 20 সেকেন্ড সন্ময়দা। নায়ক হতে চান, এই হচ্ছে তার বার্তা। না, আমার খালি মনে হচ্ছে তৃণমূল কি তাহলে শত্রু পরিবর্তন করছে, অর্থাৎ সিপিএম এর কাছে আসার চেষ্টা, যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য 21শে জুলাই সেটা মোদির দুয়ারে নিয়ে যাচ্ছেন। সিপিএম এর সঙ্গে কি 2024 আমরা আঁতাত দেখবো? সেই দিকে কি বাংলার রাজনীতি যাচ্ছে? জানি না, রাজনীতি সম্ভবতার শিল্প, সবই সম্ভব। এবং সেটা তাহলে প্রথম কথা হচ্ছে, এখানে সিপিএম এর সাথে যাওয়ার কথা কোথায় দেখলেন আমি জানি না, তবে সন্ময়দার দল মানে কোন দলের সাথে কে করবে ওটা না বলে সন্ময়দা গত 2019-এর নির্বাচনেও কেন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসা উচিত নয় সেটা বলে গলা ফাটিয়েছেন, আর এবার কেন আনার ওনাকে দরকার সেটা বলে গলা ফাটাবেন। আগে সেটা দেখুন। ব্যক্তি আক্রমণে আমরা যাব না, শেষ করবো জনতার দরবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর আবেগকে কাজে লাগিয়ে সর্বভারতীয় স্তরে কতটা ডিভিডেন্ড পান, পলিটিক্যাল ডিভিডেন্ড, আমাদের নজর রাখতেই হবে সেদিকে। 21শে জুলাইয়ের লাইভ সম্প্রচার নিউজ 18 বাংলায় চোখ রাখুন। আর চোখ রাখুন জনতার দরবারে সোম থেকে শনি রাত 8টায়।